দুর্বৃত্তদের খুঁজে পেতে জনগণের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। লাইসেন্স প্রদান ও গাড়ি নিবন্ধন সহ বিআরটির সব সেবা আপাতত বন্ধ। শিগগিরই চালু হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সিদ্ধান্ত হয়নি মেট্রো রেলের। গাজায় যুদ্ধের ইতি টানার এখনই সময়, নেতানিয়াহুকে বললেন কমলা হ্যারিস। গ্রেটেস্ট শো অন আর্থ, প্যারিসে আজ শুরু অলিম্পিক গেমস। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। বিকেল ৩টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে দুর্বৃত্তদের তাণ্ডব পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা মনে করে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে থাকা এই নাশকতাকারীদের ধরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান তিনি। দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী আজ সকালে এই আহ্বান জানান। ৬০ বছরের ইতিহাসে এমন নৃশংসতা কখনো দেখেনি দক্ষিণ এশিয়ার প্রথম পূর্ণাঙ্গ টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন বিটিভি। ১৯৬৪ সালে সম্প্রচার শুরুর পর ২০০৭ সালে প্রবল ঘূর্ণিঝড়ের কারণে মাত্র ৩ ঘন্টার জন্য অন্ধকার ছিল এই টিভি চ্যানেলটির পর্দা। তবে এবার কোটা বিরোধী আন্দোলনের নামে নাশকতায় প্রায় ২৪ ঘন্টার জন্য সম্প্রচার বন্ধ রাখতে বাধ্য হয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে দেশের প্রথম টেলিভিশন জাদুঘর, ক্ষতিগ্রস্ত করেছে আর্কাইভের অমূল্য সম্পদ। বিটিভি ভবনের ধ্বংসস্তূপ পরিদর্শনে এসে দেশজুড়ে এমন নৃশংসতার নানা ঘটনার বর্ণনা দিলেন প্রধানমন্ত্রী। আমাদের এক কর্মীকে শুধু মারেই নাই, হাসপাতালে চিকিৎসা করতে গেছে, সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে মেরে ঝুলিয়ে রেখে দিয়েছে পুলিশ। সেই উত্তরা ইসলামী হাসপাতাল চিকিৎসা করতে গেছে আহত পুলিশ, তাকে হাসপাতাল থেকে টেনে বের করে রাস্তায় ফেলে তাকে সেখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে। শেখ হাসিনা বলেন, আন্দোলনকারীদের সকল দাবি মেনে নেয়ার পরও তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদের উস্কে দেয়া হয়েছে। একটা মানলে আরেকটা, আরেকটা মানলে আরেকটা। এক দফা কোটা সংস্কার, তার থেকে চলে গেল ৩ দফা, তারপরে ৬ দফা, তারপরে ৮ দফা, তারপরে আবার ৪ দফা। যখনই যেটা চাচ্ছে যেই দিয়ে দিই তখন আরও একটা দফা। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়াকে উদ্দেশ্য করে সরকার প্রধান বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি প্রবাসীদের আইন ভাঙতে উস্কানি দিচ্ছে। লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি, শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথ যে হারালো তা না, আজকে যে বাঙালির ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে, তাদের কি অবস্থা হয়, আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কিনা। যারা বিটিভি, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে মানুষকে দুর্ভোগে ফেলেছে তাদের শাস্তির আওতায় আনার কথা আবারও জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭১-এর পাক হায়না কিংবা তাদের এ দেশীয় দোসর অথবা ৭৫-এর খুনিচক্র এ পর্যন্ত কেউই রাষ্ট্রীয় গণমাধ্যমে এইভাবে নৃশংসতা চালায়নি। তাই বিটিভি ভবন পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্ন, এই দুর্বৃত্তরা কোন দেশের নাগরিক, তারা কতটা নৃশংস? একই সঙ্গে সারা দেশের আনাচে কানাচে থেকে এই দুর্বৃত্তদের খুঁজে বের করার জন্য দেশবাসীর সহায়তা চান তিনি। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, বিটিভি ভবন, রামপুরা, ঢাকা।
কোটা সংস্কারের নামে সহিংসতা সহ প্রতিটি হত্যাকাণ্ডের দায় বিএনপি জামায়াতের। এর বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা দেশে যেভাবে হত্যাকাণ্ড, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে, সিসিটিভিতে তাদের আচরণ দেখে পরিষ্কার বোঝা যায় তারা সাধারণ শিক্ষার্থী নয়, বিএনপি জামায়াতের ক্যাডার। বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, থলের বিড়াল বের হতে শুরু করেছে। দেশে বিদেশে সব কুচক্রী মহলের চেষ্টা ব্যর্থ হবে বলেও জানান তিনি। হত্যা, ধ্বংস, অগ্নি সন্ত্রাসের দায় সম্পূর্ণভাবে বিএনপি জামাত এবং তাদের দোসরদের। শিক্ষার্থীদের আন্দোলন ছিল শিক্ষা প্রতিষ্ঠানে, সে আন্দোলনকে উস্কে দিয়ে দেশ বিরোধী অপশক্তি বিএনপি জামাত সেটাকে সর্বত্র ছড়িয়ে দিয়েছে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এক নারী সাংবাদিককে মারধর, যৌন হয়রানি ও লাঞ্ছনার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সকালে ডিবি কার্যালয়ে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতরাতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গত শনিবার সাইনবোর্ড এলাকায় খবর সংগ্রহ ও ছবি তোলার সময় সেখানে আন্দোলনরত কয়েকজন বিএনপি নেতা এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। পরে আরেক বিএনপি নেতা, স্থানীয় কাউন্সিলর তাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় হাসপাতালে পাঠান। কক্সবাজারে আজ কারফিউ শিথিল থাকবে সন্ধ্যা 6টা পর্যন্ত। শহর থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যানবাহন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বাইপাস থেকে জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। কক্সবাজারের নিত্যপণ্যের বাজার, কাঁচা তরিতরকারির বাজার এবং কাঁচা মাছের বাজারে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। কারণ গত সাম্প্রতিক সময়ে যে তরিতরকারিগুলো বাজারে উঠছে এগুলোর দাম অনেক বেশি। আমি এখন চৌমুহনী বাজারে রয়েছে, এখানে যে তরিতরকারিগুলো দেখছি, এখানে মিষ্টি কুমড়ার দাম কেজি 60 টাকা এবং পেঁপে মনে হয় 50 টাকা কেজিতে, শসা 50 থেকে 60 টাকা এবং এখানে ঝিঙে দেখা যাচ্ছে, ঝিঙে 100 টাকা এবং বটবুটি সিম 100 টাকা সহ এখানে যে সকল কাঁচা তরিতরকারিগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে চড়া মূল্যে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি এখানে যে কাঁচা মাছগুলো উঠছে, যেহেতু সামুদ্রিক মাছ ধরা সম্প্রতি শুরু হয়েছে, সাগরে এখনো পর্যন্ত জেলেরা পুরোপুরিভাবে পুরো দমে তারা আসলে নামতে পারেনি। যারা গেছেন তারা এখনো সাগর থেকে ফিরে আসেনি। এখানে সামুদ্রিক মাছ কম ওঠার কারণে এখানে চাষের মাছ উঠছে, বিশেষ করে তেলাপিয়া, রুই, কাতাল এই মাছগুলো এখানে উঠছে। যে মাছগুলো উঠছে সেগুলো কিন্তু অন্যান্য দিনের তুলনায়, যেহেতু মাছ অন্যান্য সময়ের তুলনায় এখন 50 থেকে 100 টাকা বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে বলে এখানে আমরা দেখতে পেয়েছি। কক্সবাজারের রামচৌমুহনী বাজার থেকে টুকে ছিল এখানকার নিত্যপণ্যের বাজার এবং কাঁচা বাজারের সবশেষ পরিস্থিতি। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী অর্পণ বড়ুয়া। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় চট্টগ্রামে কারফিউ শিথিল রয়েছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। চট্টগ্রামের ওয়াসা মোড় থেকে সার্বিক পরিস্থিতির খবর জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। দেশের চলমান সহিংসতার পর চট্টগ্রামে কারফিউ সারা দেশের মধ্যে চলছিল। আজকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এবং এই কারফিউ শিথিলের পর আমরা সেনাবাহিনীর টহল দেখতে পেয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনারা বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছেন এবং ওনাদের যে তল্লাশি চৌকি সেগুলো চালিয়ে যাচ্ছেন। তার মধ্যে জনজীবনের যে অবস্থা বলবো সেটি ধীরে ধীরে এখন যেটু শান্তি ফিরে আসছে এবং অন্যান্য বাজার, হাট বাজার সবগুলোতেই যে আগে ঊর্ধ্বমুখী ছিল দাম সেগুলো ধীরে ধীরে কমে আসছে। সব মিলে জনজীবনে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তবে এই কারফিউটি আরও ধীরে ধীরে শিথিল করা হবে বা একবারে উঠিয়ে নেওয়া হবে এমনটি দাবি জানাচ্ছে চট্টগ্রামের জনসাধারণ। আমরা এখন বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মানুষের সাথে আমরা কথা বলেছি, সবার একটাই দাবি যে যারা এই সহিংসতা করেছে তাদেরকে যেন আইনের আওতা আনা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা নজরদারি তারা বৃদ্ধির দাবি জানিয়েছেন, যাতে এদের কারণে যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় সেই দাবিটি তারা জানিয়েছেন। আপাতত চট্টগ্রামের যে কারফিউ পরিস্থিতি আমার কাছে ওয়াসা মোড় থেকে এতটুকুই রয়েছে। দর্শক, চট্টগ্রাম থেকে কারফিউ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম।
বিআরটিএর সব কার্যক্রম আপাতত বন্ধ। কোটা আন্দোলন ঘিরে চলা নাশকতায় অবকাঠামোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সার্ভারও, যার কারণে গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সহ বিআরটিএর দেওয়া 19টি সেবার কোনোটি আপাতত দেওয়া যাচ্ছে না। কবে নাগাদ এটি চালু হবে সেটিও নিশ্চিত নয়। শফিকুল হকের রিপোর্টে বিস্তারিত। 19 জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী চলা নাশকতায় বাদ পড়েনি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান বিআরটিএ। বিআরটিএ মিরপুর সার্কেল অফিসে ভেহিকল ইন্সপেকশন সেন্টার বা ভিআইসির যন্ত্রপাতি নির্বিচারে ভাঙচুর চালায় নাশকতাকারীরা। জ্বালিয়ে দেয় গাড়ি, যন্ত্রপাতি ও সার্ভার কেবল। হয়েছে লুটপাটও। সাধারণ মানুষের পরিশ্রমের টাকায় সাধারণকেই সুবিধা দিতে বানানো এই স্থাপনা যেন মুহূর্তেই চুরমার হয়ে যায়। হামলার ক্ষতচিহ্ন এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে অফিস জুড়েই। ভেস্তে গেছে গাড়ির অত্যাধুনিক ফিটনেস কার্যক্রম। কবে বিআরটিএর কার্যক্রম শুরু হবে, কবে আমরা কাগজপত্র নবায়ন করব, এটাই আর কি আমাদের একটা চিন্তার বিষয়। বিআরটি বন্ধ, এখন কি করণীয় আমি জানি না। এই যে বললো ওইখানে নোটিশ টাঙানো আছে। কর্তৃপক্ষের কাছে প্রশ্ন ছিল, কবে নাগাদ সেবা মিলবে বিআরটিএ থেকে? দুর্বৃত্তদের হামলায় আমাদের মূল সার্ভার ক্ষতিগ্রস্ত হয় এবং মিরপুরের যে ভিআইসি সেটা সম্পূর্ণ ভাঙচুর এবং অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়। এতে আমাদের সমগ্র বাংলাদেশে বিআরটি রিলেটেড সেবা বন্ধ হয়ে গেছে। গত 16 জুলাই পর্যন্ত যাদের স্লিপের মেয়াদ ছিল তারা আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত তাদের এটা বলবৎ থাকবে। ভিআইসি ছাড়া অন্যান্য কার্যক্রম আমরা আগামী 16 সেপ্টেম্বরের মধ্যে শুরু করতে পারবো। বিআরটিএ মিরপুর অফিসে হামলার ঘটনায় কাফরুল থানায় মামলা হয়েছে। এ ঘটনায় চলছে বিভাগীয় তদন্ত। 5 সদস্যের কমিটির প্রতিবেদনের পর পরবর্তী ব্যবস্থা নেবে সংস্থাটি। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। শিগগিরই চালু হতে পারে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এক্ষেত্রে বনানী ও মহাখালীর পুড়ে যাওয়া টোল ঘরে হাতে হাতে টোল নেওয়া হবে। তবে মেট্রো রেল চালুর ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। আধুনিক প্রযুক্তির মেট্রো রেলের 2টি স্টেশন এখন ধ্বংসস্তূপ। আন্দোলনের নামে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয় মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশনে। ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা, LED মনিটর, টিকিট কাটার মেশিন। দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় মূল্যবান সব যন্ত্রপাতি, দেওয়া হয় আগুন। এতে করে স্টেশন ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো বৈদ্যুতিক সিগন্যাল সিস্টেম। বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের স্টেশনটির বিভিন্ন প্রান্ত ঘুরে দেখে হতাশা প্রকাশ করেন তিনি। এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। প্রাথমিকভাবে মেট্রো রেল কর্তৃপক্ষ ধারণা করছে প্রায় 350 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে গঠন করা হয়েছে 2টি তদন্ত কমিটি। বিশেষজ্ঞদের রিপোর্ট এবং প্রাথমিক মেরামতের পর সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে আবারও মেট্রো রেল চালুর বিষয়টি। একটা বিষয় শুধু একটু জানতে চাচ্ছিলাম, মেট্রো রেলের ব্যাপারে, চালুর ব্যাপারে এখন পর্যন্ত মনে হয় তো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যই আমাদের বক্তব্য। এদিকে 18 জুলাই রাতে বনানী ও 19 জুলাই বিকেলে মহাখালীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ঘরেও দেওয়া হয় আগুন। প্রাথমিকভাবে প্রায় 50 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এয়ারপোর্ট টোল প্লাজা, আমাদের কুড়িল টোল প্লাজা, পাশাপাশি বনানী 1 যে টোল প্লাজা, এই যে এই টোল প্লাজাগুলো চালু করার ব্যবস্থা করব। পাশাপাশি এই দুটা কিছু কাজ করতে হবে, করে আমরা এটাকে ম্যানুয়ালি আমরা চালু করতে পারবো ইনশাআল্লাহ। এমনিতেই মামলা জটিলতায় এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে টোলের যন্ত্রপাতি কেনার বিষয়টি খুব সহজ হবে না। ফলে এটি চালু করতে হলে এগুতে হবে ভিন্ন পরিকল্পনায়। বিদেশি সংস্থা জড়িত আছে এবং তাদের সেফটি, সিকিউরিটি প্লাস আমাদের টোল প্লাজাগুলো সিকিউরিটির কিছু প্রশ্ন আছে। তো আমরা এগুলো বিবেচনা করছি এবং দেশেরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা যত দ্রুত সম্ভব এটা ট্রাফিকের জন্য আমরা উন্মুক্ত করে দেবো ইনশাআল্লাহ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর পর প্রতিদিন গড়ে প্রায় 50,000-এর উপরে যানবাহন চলাচল করত। টোল আদায় হতো প্রায় 40 থেকে 45 লাখ টাকার মতো।
ধীরে ধীরে আবারও স্বাভাবিক হচ্ছে জনজীবন। চেষ্টা চলছে ক্ষয়ক্ষতির নিরূপণ এবং এই ধ্বংসযজ্ঞ সরানোর। আবারও এগুলো মেরামত করে শিগগিরই হয়তো যান চলাচল শুরু হবে। তবে সারা বাংলাদেশে যে ধরনের ধ্বংসযজ্ঞ, দুর্বৃত্তায়ন এবং মৃত্যু ঘটেছে, এর ফলে বাংলাদেশের যে ক্ষত তৈরি হয়েছে সেটি কি সহজে শোকানো যাবে? মনিরুল ইসলাম, ইন্টু, 18 নিউজ, ঢাকা। পদ্মা সেতু পার হয়ে দিনে মাত্র একবার যশোরে থামবে ট্রেন, তাও শহর থেকে 15 কিলোমিটার দূরের পদ্মবিলা স্টেশনে। এর ফলে ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে তেমন সুফল মিলবে না বলে মনে করছেন যশোরবাসী। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হওয়ায় দ্রুত ঢাকায় আসা যাওয়ার স্বপ্ন দেখেছিলেন যশোরবাসী। খুব অল্প সময়ের মধ্যে দ্রুত আসা যাওয়া করা সম্ভব হলেও দিনে মাত্র একবার যশোরের মূল স্টেশন থেকে 15 কিলোমিটার দূরের পদ্মবিলা স্টেশনে থামবে ট্রেন। যশোরের মানুষের চাওয়া যে যশোরের স্টেশনের মানুষ অর্থাৎ যশোর শহরের মানুষ যেন যশোর জংশনকে ব্যবহার করে তারা ঢাকায় যেতে পারে। রাতে বা সকালে জার্নির জন্য যশোর থেকেই যেতে চাই, যেটা আমাদের দুপদিয়া বা পদ্মবিল থেকে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যশোরবাসী চাইছেন যশোর জংশন থেকে ঢাকায় অফিস ধরার মতো ট্রেন। তাদের পক্ষ থেকে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে স্মারকলিপিও দিয়েছে রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। পরিবহন খরচ সাশ্রয় হবে, হচ্ছে পরিবেশ বান্ধব রেল, সেক্ষেত্রে পরিবেশের উপর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রেলকে প্রধান মাধ্যম করতে হবে। তাতে যদি আমাদের দাবি দেওয়া পালন করা না হয়, আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব। যশোরবাসীর দাবির বিষয়টি রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান স্টেশন মাস্টার। আমাদের কাছে যে স্মারকলিপি প্রদান করেছে, এটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছেছি এবং এখনো কোনো রেসপন্স আমরা পাইনি। পদ্মা সেতু দিয়ে চলাচলকারী সব ট্রেন যশোরকে স্পর্শ করলে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতি পাবে বলে আশা ব্যবসায়ীদের। যতগুলো ট্রেনই যাক আমার যশোরকে স্পর্শ করে তার গন্তব্যস্থলে পৌঁছাক, তাহলে ট্রেনও লাভবান হবে অর্থনৈতিকভাবে, আমার যশোরের মানুষ এবং ব্যবসায়ী সকলেই লাভবান হবে। 3 ঘন্টায় যখন যাতায়াত ব্যবস্থা চালু হবে, তখন আমদানিকারকরা বিভিন্ন প্রয়োজনে বন্দরে আসতে হয় ফ্রিকোয়েন্টলি, তারা সকালে এসে কাজ করে আবার বিকেলে চলে যেতে পারবে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ আওয়ার। এবার দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পোবালি ব্যাংক PLC। বাজার পরিস্থিতি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় নিত্যপণ্যের সরবরাহ বেড়েছে। এতে করে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। তবে চলমান পরিস্থিতি উচ্চ মূল্যস্ফীতি তথা অর্থনীতিতে নতুন করে সংকট তৈরি করেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আরাফাত ইসলাম শুভর রিপোর্ট। গত কয়েকদিনের সহিংস ঘটনায় দেশের নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল। ফলে রাজধানীর বাজারে জিনিসপত্রের দাম বাড়তে থাকে। কারফিউর পর পরিস্থিতির উন্নতি হয়। রাজধানীর বাজারে পণ্যের সরবরাহ বেড়ে যাওয়ায় দামও কিছুটা কমতে শুরু করেছে। সরবরাহ বাড়ার কারণে মাছের বাজার দাম কমতেছে আস্তে আস্তে। এখন কারফিউ মোটামুটি শিথিল আছে, এই জন্য মুরগির দাম অনেক কম। এখন আমার গাড়িতে চলতেছে, আলাদা মাল বড় আসতেছে, দাম কম আছে এখন বর্তমানে। বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি কমেছে 20 থেকে 30 টাকা। তবে নতুন করে বাড়েনি আলু, পেঁয়াজ সহ মুদি পণ্যের দাম। মাছের ক্ষেত্রেও কেজি প্রতি 50 টাকা থেকে 150 টাকা পর্যন্ত দাম কমেছে। 50 টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন মুরগির দাম আর অপরিবর্তিত গরু ও খাসির মাংসের দাম। গেল কয়েকদিনের কারফিউ কিছুটা শিথিল হওয়ায় বাজারে ক্রেতা উপস্থিতি তুলনামূলক বেড়েছে। পণ্যের সরবরাহ নিয়ে অভিযোগ না থাকলেও ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে যাচ্ছে বলছেন ক্রেতারা। যেভাবে পর্যাপ্ত পরিমাণে টাকা নিয়ে আসতেছি, সেই হিসেবে পরিমাণটা কমাই দিতে হচ্ছে। আগে দাম বেশি ছিল, তারপরে এই পরিস্থিতির কারণে আরও বেড়ে গেছে, তার মানে কষ্টটা আরও বেড়ে গেছে। দামটা আসলে হয়তো আনতে পারতেছে না, সেই কারণে একটু বেড়েছে, কিন্তু এটা আসলে মনিটরিং করা উচিত। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক অস্থিরতা এবং পরবর্তীতে জারি হওয়া কারফিউর কারণে পণ্য সরবরাহ ব্যাহত হয়।
এর ফলে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি আরো বাড়বে, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। সাপ্লাই চেইনের যদি ডিস্টোরশন হয়, ক্ষতি হয়, তাহলে সেটার উপর কিন্তু আমরা জানি যে সেটা মূল্যস্ফীতিকে উস্কে দেয়। অতএব এই মূল্যস্ফীতিকে কিভাবে প্রতিহত করবে সেটা একটা বিষয়। আরেকটা জায়গা হচ্ছে এই অর্থনৈতিক ক্ষতি, সেটা কিন্তু রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি, রাষ্ট্রীয় ব্যয়ভার কিন্তু রাষ্ট্রের ঘাড়েই চাপবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী সদ্যবিদায়ী 2023-24 অর্থবছরের গড় মূল্যস্ফীতি হয়েছে 9.72%, যা অর্থবছর ওয়ারি হিসাবে অন্তত এক যুগের মধ্যে সর্বোচ্চ। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মিশ্র ফলের বাগান করে স্বাবলম্বী হয়েছেন তরুণ উদ্যোক্তা মাসুদ রানা। তার সহযোগিতায় স্থানীয়রাও বাড়ির আঙিনায় ফল চাষ করে দেখছেন লাভের মুখ। উদ্যোগী তরুণ মাসুদ রানা চান কৃষি আর পর্যটনকে এক করে নতুন কিছু করতে। পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশাল জায়গা জুড়ে ফলের বাগান, সেখানে আম, মাল্টা, কমলা, পেয়ারা, আঙ্গুর ছাড়াও চেনা অচেনা নানা ফলের গাছ, আছে কয়েক লাখ চারা গাছ। এ বাগানে ব্যস্ত সময় কাটে উদ্যোক্তা মাসুদ রানার। যদিও আইন বিষয়ে লেখাপড়া আর কর্মজীবন শুরু, তবে 6 বছর আগে সিদ্ধান্ত নেন বাগান করার। শুরুতে মাত্র 1 বিঘা হলেও আজ তা 17 বিঘার মিশ্র ফলের বাগান। 2 লাখ টাকা পুঁজিতে শুরু। এখন কেবল ফল গাছের চারা বিক্রি হয় বছরে 30 লাখ টাকার, আর 1,10,000 টাকা আসে ফল থেকে। খাগড়াছড়ি, বান্দরবন, রিসেন্টলি উখিয়া, কুতুপালঙ্গে বাগান করে দিয়ে আসলাম। আশেপাশে আমি অনেক বাগান করেছি এবং অনেক বাগানে আমার চারা দিয়ে বাগান করা। আধুনিক কৃষিও একটি শিল্প, এই ধারণা নিয়েই এগিয়ে যেতে চান তরুণ মাসুদ রানা। জানালেন কৃষিভিত্তিক পর্যটনে তার পরিকল্পনার কথা। আমি অ্যাগ্রো ট্যুরিজম করতে যাচ্ছি, মানে মানুষ আসবে, ফল দেখবে, খাবে এবং নিয়ে যেতে পারবে। সাথে আমি একটা সুইমিং করব, কটেজ করব। মাসুদ রানার বাগান থেকে চারা নিয়ে অনেকেই বাড়ির আঙিনা ও আশপাশে ফল চাষ করে পাচ্ছেন সফলতা। আঙ্গুরের চাষ করছি, এটা জার্মানির ভেরা জাত নামক আঙ্গুর, ব্যাপক ফল ধরছে। আঙ্গুরের বাগান দেখে আমার মনে খুব আগ্রহ জাগছে এবং আঙ্গুরটা খুব মিষ্টি। ফল চাষে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে কৃষি অফিস। পঞ্চগড় জেলায় ফল চাষের একটা নীরব বিপ্লব হচ্ছে। নতুন উদ্যোক্তাদেরকে আমরা এই কিভাবে নতুন নতুন জাতের ফল লাগাইতে হয়, কিভাবে তাদের পরিচর্যা করতে, এই সমস্ত বিষয়ে আমরা কারিগরি দিক নির্দেশনা দিব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। গাজা যুদ্ধ শেষ করার সময় এসেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে একথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এক প্রতিবেদনে বিবিসি জানায়, গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়েও কঠোর মনোভাব নিয়ে কথা বলেন কমলা। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর একথা বলেন তিনি। সংশ্লিষ্টরা জানান, বৈঠকে দুজনের মধ্যে গঠনমূলক এবং খোলামেলা আলোচনা হয়েছে। গাজায় হতাহতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কমলা বলেন, কিভাবে ইসরায়েল নিজেকে রক্ষা করছে তা গুরুত্বপূর্ণ। ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রচার চালিয়ে আসার একদিন পরই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন তিনি। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে চীনের মধ্যস্থতা চেয়েছে ইউক্রেন সরকার। বেইজিংয়ে দুদিনের সফরে এই সহায়তা চান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। বৃহস্পতিবার বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে রাশিয়া আলোচনায় বসতে আন্তরিক হলে ইউক্রেনও আপত্তি করবে না বলে জানান কুলেবা। কিন্তু রাশিয়ার দিক থেকে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অন্যদিকে যুদ্ধ বন্ধের জন্য মস্কো কিয়েভ সরাসরি আলোচনা শুরু করার সব শর্ত এখনো পূরণ হয়নি, তাই আলোচনার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে এবারই প্রথম চীনের সহায়তা চাইল ইউক্রেন।
স্পাহানি, স্পোর্টস নিউজ। গ্রেটেস্ট শো অন আর্থ, এই গ্রহের সবচেয়ে বড় কোনো আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন আজ শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। বাংলাদেশ সময় রাত 11:30টায় শুরু হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমবারের মতো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে স্টেডিয়ামের বাইরে সেন নদীর তীরে। মহাযজ্ঞের উদ্বোধন ঘিরে মহা আয়োজনই বটে। প্যারিস অলিম্পিকের মূল থিম গেমস ওয়াইড ওপেন, আর এটি সামনে রেখেই অনেক নতুনত্বে বিশ্বের সেরা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। শিন নদীর তীরে মহা আয়োজন, বর্ণাঢ্য অনুষ্ঠান ঘিরে শিন নদীও সেজেছে নতুনভাবে। 6 থেকে 7,000 অ্যাথলেট আইফেল টাওয়ারের পাশের অস্টারলিটস সেতু থেকে নৌকা ও বার্জে করে শিন নদীর 6 কিলোমিটার পাড়ি দেবেন। বিশেষভাবে তৈরি স্ট্যান্ড থেকে এই আয়োজন উপভোগ করবেন প্রায় 5 লাখের বেশি দর্শক। টিকিট ছাড়াও আশেপাশের ভবনের বারান্দা থেকেও বিনামূল্যে উপভোগ করা যাবে এই অনুষ্ঠান। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান সাজানো হয়েছে প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জোলির পরিকল্পনায়। এএফপি জানিয়েছে পুরো অনুষ্ঠানটিকে 12টি ভাগে ভাগ করা হয়েছে, যেখানে মোট 3,000 নৃত্য ও সঙ্গীত শিল্পী এবং বিনোদন কর্মী অংশ নেবেন। বাংলাদেশ সময় রাত 11:30টা থেকে শুরু উদ্বোধনী অনুষ্ঠান, চলবে 4 ঘন্টা। দিনের আলোয় আয়োজন শুরু হলেও অনুষ্ঠানের শেষ অংশ ফ্রান্সের গোধূলি বেলায়। প্যারিসের অপরূপ সূর্যাস্তের মুহূর্তও প্রাণ ভরে উপভোগ করতে পারবেন দর্শকরা। প্যারেডের পাশাপাশি সঙ্গীতানুষ্ঠানে আকর্ষণের কমতি নেই, তবে বিতর্কও স্পর্শ করেছে একটু। ডানপন্থী রাজনীতিবিদদের আপত্তির পরও প্রখ্যাত ফরাসি সঙ্গীতশিল্পী আয়া নাকামুরার অন্তর্ভুক্তি অনুষ্ঠানে নাখোশ অনেকেই। উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণীয় একটি অংশ হতে পারে শিন নদীতে সাবমেরিন ভেসে ওঠা। অলিম্পিক ভিলেজে করোনার হানা উদ্বেগ বাড়ালেও উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে বদ্ধপরিকর আয়োজকেরা। দর্শকদের নিরাপত্তায় নিয়োজিত থাকছে প্রায় 45,000 নিরাপত্তা কর্মী। জেনিয়া চিশিম, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। জাতীয় দলের জার্সিতে প্রায় 1 বছর আগে মাঠে নেমেছিলেন তামিম ইকবাল। শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে ফের জাতীয় দলে ফিরতে পারেন তিনি। দেশ সেরা এই ওপেনার গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ মাঠে নেমেছিলেন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দুর্বৃত্তদের খুঁজে পেতে জনগণের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। লাইসেন্স প্রদান ও গাড়ি নিবন্ধন সহ বিআরটিএর সব সেবা আপাতত বন্ধ। শিগগিরই চালু হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সিদ্ধান্ত হয়নি মেট্রো রেলের। গাজায় যুদ্ধের ইতি টানার এখনই সময়, নেতানিয়াহুকে বললেন কমলা হ্যারিস। গ্রেটেস্ট শো অন আর্থ, প্যারিসে আজ শুরু অলিম্পিক গেমস। পদ্মা সেতু দিয়ে ঢাকা যশোর রুটে ট্রেন বাড়ানোর দাবি। বাজারে বেড়েছে পণ্য সরবরাহ, কমছে নিত্যপণ্যের দাম। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে চীনের মধ্যস্থতা চায় ইউক্রেন। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই মাঠে ফিরতে পারেন তামিম ইকবাল। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।